তো সবার ফার্স্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যে ফর্মটা সেটা কিন্তু এই ওয়েবসাইটটা দেখে নেবেন, socialsecurity.wb.gov.in। বাকি কিন্তু অনেক থার্ড পার্টি ফেক ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করবেন না আপনারা। তো এরপর এই পোর্টালটাতে কিন্তু এই রাইট সাইডের দিকে দেখবেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, যেটা ইংলিশে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায় এবং লাস্টে কিন্তু হিন্দিতে রয়েছে। আর বাকি আপনার যদি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশনে অলরেডি ফর্ম সাবমিট করে দেন, সেক্ষেত্রে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু আপনি চেক করতে পারছেন। তো আমি বাংলায় ফর্মটা ডাউনলোড করে নিয়েছি। তো এইবারে যে ফর্ম ফিল আপটা শুরু হবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যে ইনফরমেশনসটা দেওয়া রয়েছে তথ্যাবলী, সেই তথ্যাবলীর অনুসারে কিন্তু ৩টে সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্ট হচ্ছে এই বিভাগ বা ক্ষেত্র, যেটা একদম বাম দিকের দিকে। মিডিলে যেটা আছে বিকল্প বা ইনপুট, তো এই পোর্শনটাতে কিন্তু আপনাকে লিখতে হবে। আর ডান দিকে কিন্তু দেওয়া আছে নির্দেশনা, যেখানে আপনার ইনস্ট্রাকশন কি করতে হবে না করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে এবং কোথায় টিক মারতে হবে, সেই কিন্তু ইনফরমেশনস দেওয়া রয়েছে। তো চলুন এবার এক এক করে ডিসকাশনস করে নিই। প্রথমত দেওয়া রয়েছে যে ক তে পারিবারিক পরিচয়, যেখানে আপনার পরিচয় লিখবেন, সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। তো এই যে পারিবারিক পরিচয়ের এবারে প্রধান যেটা ইনফরমেশন আপনাকে পূর্ণ করতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 এ পরিবারের প্রধানের নাম। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো পরিবারের প্রধান যিনি আছেন ওনার পুরো নামটা লিখতে হবে এবং নামটা যেটা লিখবেন সেটা হচ্ছে কিন্তু আধার কার্ডে যেই নামটা দেওয়া আছে সেই নামটাই কিন্তু আপনাকে এখানে পরিষ্কার লিখতে হবে। এখানে পুরো নাম লিখুন, এখানে লিখতে হবে। ২ নম্বর হচ্ছে জন্ম তারিখ। তো পরিবারের প্রধানের জন্ম তারিখ দিয়ে দেবেন দিন, মাস, বছর মানে ডেট অফ বার্থ অনুযায়ী, যেটা আধার কার্ডে রয়েছে সেটা এখানে মেনশন করবেন। নাম্বার ৩ রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ যেটা। পরিবারের প্রধান যদি পুরুষ হন তাহলে পুরুষের টিক মারবেন, যদি মহিলা হন তাহলে মহিলাতে টিক মারবেন, অন্যান্য হলে অন্যান্যতে টিক মারছেন। নাম্বার 4 এ যেটা রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। তো পরিবারের যিনি প্রধান রয়েছে তার আধার নম্বরটা এখানে এই জায়গাটা দিয়ে দেবেন। ১২ ডিজিটের যে আধার নম্বরটা রয়েছে সেটা এখানে প্রপার কিন্তু সঠিকভাবে মেনশন করবেন। নাম্বার 5 রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আইডিটা পুরোটা লিখতে হবে। আর যদি না থাকে তাহলে লিখবেন না, অবশ্যই কম বেশি সবারই রয়েছে। নাম্বার 6 রয়েছে পরিবারের টোটাল সদস্য সংখ্যা। আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা সেটা শুধু সংখ্যায়। এখানে রাইট সাইডে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র সংখ্যায়। ধরুন আপনার পরিবারে ৫ জন রয়েছে। তো আপনি ৫ জন লিখলেন, ৪ জন রইলে ৪ জন, ৬ জন রইলে ৬ জন, ১০ জন থাকলে ১০ জন লিখতে হবে। নাম্বার ৭ এ রয়েছে ঠিকানা। এখানে ডান দিকে দেখুন লেখা রয়েছে স্থায়ী ঠিকানা। তো আপনার যেটা আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা রয়েছে স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু একদম গ্রাম, পোস্ট অফিস, আপনার ব্লক বা থানা, জেলা, পশ্চিমবঙ্গ, পিনকোড এটা কিন্তু দেবেন প্রপারলি যেটা রয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অনুসারে। নাম্বার 8 রয়েছে যোগাযোগ নম্বর। যোগাযোগ নম্বর মানে হচ্ছে আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বরটা কিন্তু আধারের সাথে যুক্ত, যেইটা এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা আছে। ৯ নম্বরে রয়েছে যে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এইবারে এখানে যে দেওয়া রয়েছে পরিবারের সকল সদস্যের কিন্তু এই ইনফরমেশনস গুলো বা তথ্যগুলো নিচে দিতে হবে। ঠিক আছে? পরিবারের প্রধান যিনি রয়েছে HOF, ওনার নামটা তো অলরেডি এখানে আপনার দেওয়া হচ্ছে, যেটা একদম পারিবারিক পরিচয়ের প্রধানের ১ এ। এবার থেকে কিন্তু আপনাকে যেটা দিতে হবে যে সদস্যের ডিটেইলস গুলো। এখানে কিন্তু ১ম রয়েছে সদস্য সংখ্যা ১, তার নাম দেবেন, জন্ম তারিখ তার লিখবেন এখানে, তার লিঙ্গ কি পুরুষ না মহিলা অবশ্যই লিখবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধানের সঙ্গে ওনার কি সম্পর্ক সেটা কিন্তু মেনশন করবেন। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা যাদের ২৫ বছর হয়ে গেছে তারাই তো একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পরিবারের সম্পর্কে আপনার যদি শ্বশুরের সম্পর্ক হয় তাহলে ফাদার ইন ল লিখবেন। যদি পরিবারের সম্পর্কে আদার্স কোনো সম্পর্ক হয় সেক্ষেত্রে কিন্তু লিখবেন। যারা মেয়েরা আছেন তারা অবশ্যই ফাদার লিখবেন যদি হেড অফ দ্য ফ্যামিলি আপনার ফাদার থাকে, আর মা থাকলে মাদার। তো এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। আপনি যদি আজ অন্নপূর্ণা যোজনা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক মার্ক দেবেন যে হ্যাঁ তে। এবং এখানে কিন্তু বলা রয়েছে ৫ বছরের কম হলে আধার নম্বর চিহ্নিত করতে হবে। ঠিক আছে? তো আধার নম্বরটা এখানে দিয়ে দিলেন। পরিবারের সদস্য সংখ্যা ১ এ, যদি এরপরে পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সেখানে সদস্য নম্বর ২, এরকম করে কিন্তু সদস্য ৩ রয়েছে, সদস্য ৪ রয়েছে, সদস্য ৫ রয়েছে টোটাল। এইবারে ৫ জনে যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা যে আছে তারা যদি সবাই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল থাকে তাহলে কিন্তু এই যে হ্যাঁ, হ্যাঁ রয়েছে এই হ্যাঁ, হ্যাঁ গুলোতে টিক মারতে হবে। যদি আপনার পরিবারে টোটাল ২ জন রয়েছে
তাহলে আপনি দুটো সদস্যের সংখ্যা বসিয়ে তার ইনফরমেশন দিয়ে হ্যাঁতে ক্লিক করবেন, বাকিগুলো আর দেওয়ার দরকার নেই। এইবার যেটা থাকবে 10 নম্বরে যেটা বলা রয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের জন্য, যেটা ডিবিটি। এখন ডান দিকে লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যেই অ্যাকাউন্টটা কিন্তু আপনার আধারের সঙ্গে যুক্ত রয়েছে, যেটা আপনি ডিবিটি করেছেন ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের জন্য, সেই অ্যাকাউন্টটা কিন্তু দিতে হবে। অ্যাকাউন্টটা কি দিয়ে কি দিতে হবে? এইচওএফ অ্যাকাউন্ট, যে পরিবারের প্রধান রয়েছে তো ওনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বরটা যেটা রয়েছে সেটা পাসবুকে দেখতে পাবেন, এবং আইএফএসসি কোড, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড যেটা রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা আইএফসি নাম্বার রয়েছে, এবং প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু আইএফসি কোড কিন্তু আলাদা রয়েছে। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নেম পাসবুক থেকে সঠিকভাবে দেখে দিয়ে দেবেন। এবং পরিবারের সকল সদস্যরাও কিন্তু সেম জিনিসটাই করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড এবং ব্যাংকের নাম। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, পরিবারের হয়তো এইচওএফ যিনি আছে, প্রধান যিনি আছেন, তিনার ধরুন ফর এক্সাম্পল এসবিআই তে অ্যাকাউন্ট আছে, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলেন এসবিআই, আইএফসি কোডটা এসবিআই দিয়ে তারপর স্টার্ট হবে, যেটা আপনার পাসবুকে পেয়ে যাবেন। আর এবার ধরুন পরিবারের সদস্যের তার ব্যাংক অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে ফর উদাহরণস্বরূপ, তাহলে এখানে ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাকাউন্ট নম্বরটা যেটা আছে এবং আইএফসি কোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আলাদা, তো সেটা দেবেন। এরকম করে কিন্তু প্রপার প্রত্যেকের মেনশনস করবেন। আর যদি পরিবারের সকল সদস্য প্লাস এইচওএফ এর একই ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুবই সুবিধা হয়। ঠিক আছে? এরকম করে প্রত্যেককে কিন্তু একদম ৫ জন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটা দিয়ে দিলেন। এটা হয়ে গেল। এবার আসবে ১১ নম্বরে কি রয়েছে? এপিক, এইচওএ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এপিক মানে হচ্ছে আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটারের ইনফরমেশনসটা এখানে দিতে হবে। এইচওএফ এপিক নম্বর, যেখানে হচ্ছে আপনার পরিবারে যিনি প্রধান চয়েস করেছেন ওনার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা, এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর। এটা কোথায় পাবেন? ভোটার কার্ডের ঠিক উল্টো দিকে বা ভোটার কার্ডের পেছন দিকে কিন্তু এই ডিটেলসটা পেয়ে যাবেন, অথবা আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটার স্লিপেও কিন্তু পরিষ্কার মেনশন রয়েছে। এটা পরিবারের প্রধানেরটা দিয়ে দিলেন, তারপর সেম ভাবে কিন্তু পরিবারের যতজন সদস্য রয়েছে ওনাদের এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর মেনশন করে দেবেন। নাম্বার 12 যেটা রয়েছে বিভাগ, মানে আপনার ক্যাটাগরি ক্লাস যেটা রয়েছে, আপনি জেনারেল কাস্টের নাকি এসসি এসটি নাকি ওবিসি বা ইডব্লিউএস যেটা রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন, কিন্তু আপনি জেনারেল, যেইটা আপনার কিন্তু ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবার যদি আপনি আনরিজার্ভড ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি হন সেক্ষেত্রে অসংরক্ষিততে ক্লিক করবেন। যদি আপনি আনরিজার্ভড মানে জেনারেল কাস্টের কিন্তু আর্থিকভাবে দুর্বল যারা ইডব্লিউএস, তারা কিন্তু এই সেকেন্ডটাতে ক্লিক করবেন। আর যারা এসি রয়েছেন তপশিলি জাতি, এসটি হলে তপশিলি উপজাতি, ওবিসি থাকলে অন্যান্য অনগ্রসর শ্রেণী, এবং পিবিটি যেটা আছে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এবং যদি আপনি এসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে। ঠিক আছে? এবারে রয়েছে খতে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। খতে এবারে কি হলো, নতুন একটা সেগমেন্ট চালু হলো। নাম্বার 1 এ কি রয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। ২ নম্বর হচ্ছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। দেখুন রেশন কার্ডের কিন্তু অনেক টাইপস থাকে। যেমন ধরুন এখানে এএওয়াই অন্তর্দয় যোজনা রয়েছে, পিডবলএইচ রয়েছে, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 2, আরকেএসওয়াই 1 এবং ভর্তুকিহীন, এই যে ৬টা রেশন কার্ডের ধরন রয়েছে। তো আপনার রেশন কার্ডে কিন্তু প্রপার ওখানে মেনশন রয়েছে আপনি কোন ক্যাটাগরি। ঠিক আছে? তো এই ক্যাটাগরি যেটা থাকবে সেটা কিন্তু এখানে টিক মারবেন শুধু। নাম্বার ৩ যেটা রয়েছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি যদি প্রতি মাসে রেশন নেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক মারবেন, যদি আপনি রেশন না নেন সেক্ষেত্রে নাতে টিক মারবেন। এবার রয়েছে গতে মানে গ বিভাগে সম্পদ, মানে আপনার অ্যাসেট কোন ক্যাটাগরি। এবারে আপনাকে কিন্তু অ্যাসেটের ডিটেলস দিতে হবে, আপনার সম্পদ কি রয়েছে না রয়েছে, জায়গা জমিন বাড়ি ঘর, এই সমস্ত কিন্তু ধীরে ধীরে এবারে ডিসকাস করছি, এটাও কিন্তু ভালো করে দেখবেন। নাম্বার 1 এ রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার বাড়িতে ৩টের বেশি পাকা রুম থাকে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। এবং যদি আপনার বাড়ি মাটির বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু নাতে ক্লিক করবেন। নাম্বার 2 রয়েছে পারিবারিক জমির মালিকানা। যদি আপনার পারিবারিক জমির মালিকানা মানে হচ্ছে যে আপনি যে পরিবারে থাকেন সেই পরিবারের আপনার নামে কোনো জমি আছে কিনা। যদি আপনার না থাকে তাহলে নাতে ক্লিক করবেন,
যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁতে কিন্তু টিকমার্ক। এবার যদি হ্যাঁতে টিকমার্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামে যে জায়গাটা আছে বা সম্পদটা আছে সেটার এগেনস্টে আপনাকে ইনফরমেশন দিতে হবে, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কপি, মানে যেটা মিউটেশন কপি বা দলিল যেটা রয়েছে, ঠিক আছে, যেখানে দাগ খতিয়ান নম্বর সহ আপনার যে জায়গার তথ্যটা, দাগ খতিয়ান নেবার বা যদি খাজনা কাটেন সেখানেও কিন্তু ইনফরমেশন রয়েছে কত ডিসমিল বা কত বিঘা বা কত একর জায়গা রয়েছে আপনার নামে, সেইটা কিন্তু ইনফরমেশনটা অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু এইটাই বলা রয়েছে, ঠিক আছে। যদি না থাকে তাহলে তো কোনো কিছু লাগছে না। নাম্বার 3 হচ্ছে যেটা বিভাগ এবং ক্ষেত্রের, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা কিন্তু আপনার পরিবারে যতজন রয়েছে সকল সদস্য মিলিয়ে কত পরিমাণ জায়গা রয়েছে তার একটা আইডিয়া এখানে দিতে হবে, প্রপার যেটা রয়েছে অ্যাজ পার ইনফরমেশন। তো আপনার পরিবারে যত শতক জায়গা রয়েছে এখানে শতকে কিন্তু উল্লেখ করতে হবে না। এবার এই বিঘা ডিসমল এইগুলো কি করে বুঝবেন, এটা কিন্তু প্রপার খাজনা বা যেখানে দলিলে কিন্তু মেনশন রয়েছে যে আপনার নামে এত শতক জায়গা আছে, এবং এটা কিন্তু পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্য ধরুন 10 শতক জায়গা, তাহলে এখানে 10 শতকই লিখবেন। আর এই যে নির্দেশনা দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রপার দেখে নেবেন। নাম্বার 4 যেটা রয়েছে যানবাহন, মানে আপনার পরিবারে গাড়ি যেটা 4 চাকা বলছে সেগুলো আছে কিনা, গাড়ি, ট্রাক্টর, জিপ, এখানে কিন্তু ডান দিকে বলা রয়েছে। তো যদি আপনার পরিবারে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে তবে অবশ্যই কিন্তু হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কতগুলো গাড়ি রয়েছে আপনার, একটা গাড়ি রয়েছে না দুটো, তিনটে, চারটে যেটা রয়েছে সেটা এখানে মেনশন করবেন, যে শুধু নাম্বার দেবেন যে একটা গাড়ি রয়েছে তাহলে 1, দুটো গাড়ি হলে 2। যদি দুটো গাড়ি থাকে তাহলে দুটো গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার, যদি একটা গাড়ি থাকে তাহলে একটা গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার, আর যদি না থাকে তাহলে নাতে টিক। নাম্বার 5 যেটা রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যেটা হেলথ ইন্স্যুরেন্স। আপনার পরিবারে যদি সদস্যদের, মানে আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে সবার যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে অবশ্যই কিন্তু হ্যাঁতে ক্লিক করতে হবে, যদি স্বাস্থ্যসাথী না থাকে তাহলে নাতে ক্লিক করতে হবে। এবার কথা হচ্ছে যে স্বাস্থ্যসাথী ছাড়াও অনেকের পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, তো তাদের ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনাকে ইনফরমেশন পুট করতে হবে। যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে অবশ্যই নাতে একটা টিকমার্ক দিলে আর কোনো কিছু করতে হবে না। যদি হ্যাঁ হয় তবে দেখুন এখানে কি ইনফরমেশন দেওয়া রয়েছে। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। তো এইটা এখানে ভালো করে বুঝবেন। এইচওএফ মানে ওনার যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে সরকারিতে ক্লিক করবেন, আর যদি স্বাস্থ্যসাথী না থাকে অন্য কোনো বেসরকারি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে বেসরকারিতে টিক মারবেন। এবার হচ্ছে বীমার অঙ্ক যেটা সাম মেশড। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেল লক্ষ্য করেন সেক্ষেত্রে আমি কিন্তু প্রচুর এই লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের প্রচুর প্ল্যান ডিসকাস করি। সাম মেশড মানে হচ্ছে প্ল্যানের ভ্যালুয়েশন, মানে আপনি কত টাকার পলিসিটা করেছেন। তো এখানে সাম মেশডের অ্যামাউন্ট বসাবেন। নর্মালি স্বাস্থ্যসাথীতে তো 5 লাখ টাকা সাম মেশড দেয়, তো এখানে 5 লাখ টাকা সাম মেশড দেবেন যদি স্বাস্থ্যসাথী থাকে। আর যদি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে তো হেলথ ইন্স্যুরেন্সের সাম মেশড কত রয়েছে এখানে মেনশন করবেন। যদি 10 লক্ষ হয়, 50 লক্ষ হয়, 1 কোটি হয়, মেনশন করবেন। আর লাস্টে যেটা রয়েছে প্রিমিয়ামের বিবরণ। প্রিমিয়ামের বিবরণ মানে হচ্ছে আপনার প্রিমিয়াম কত টাকা, যেটা বছরে, ঠিক আছে। আপনার বছরে যদি প্রিমিয়াম 10,000 হয়, 50,000 হয়, 1 লাখ হয় বা 20,000 হয়, 25,000 হয়, হোয়াট এভার, যেটা কিন্তু আপনার পলিসির বন্ডে দেখতে পাবেন। আর স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কিন্তু সাম অ্যাসুরডটা স্বাস্থ্যসাথীর কার্ডেই লেখা থাকে 5 লক্ষ টাকা সাম অ্যাসুরড, বা আয়ুষ্মান ভারতেও কিন্তু সেম থাকে 5 লক্ষ টাকা সাম অ্যাসুরড, ঠিক আছে। এবারে এইচওএফ এর হয়ে গেল, মানে পরিবারের প্রধানের হয়ে গেল। এবার বাকি আপনার যারা সদস্য রয়েছেন, সদস্য 1 তাদেরও সেম দিতে হবে, সদস্য 2, 3, 4, 5 থেকে শুরু করে সবারই কিন্তু একই জিনিসটা দিতে হবে। এবারে আপনার পরিবারে যদি প্রধান ছাড়াও আরো একজন থাকে তাহলে একজনের দেবেন, বাকিদের না থাকলে না দেবেন। নেক্সট হচ্ছে ঘতে আয় বা পেশা বা আপনার ইনকাম এবং অকুপেশনটা। প্রথম পয়েন্ট কি বলেছে, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা। যদি আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে অবশ্যই কিন্তু হ্যাঁতে টিক মারবেন, যদি না দেয় তাহলে নাতে টিক মেরে দেবেন। নাম্বার 2 হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে মানে হচ্ছে প্যান কার্ড তো অবশ্যই সবারই কম বেশি থাকে। যদি না থাকে তাহলে কিন্তু নাতে ক্লিক করবেন। যদি থাকে তাহলে ওই এইচওএফ নাম মানে পরিবারের প্রধানের নাম, ওনার প্যান নম্বরটা দেবেন, প্যান নম্বর যেটা রয়েছে, এবং সদস্যদেরও সেম, যদি প্যান নাম্বার থাকে, প্যান কার্ড থাকে তাহলে সদস্যদের নাম, তার প্যান নম্বর। এবার অনেক ক্ষেত্রে কি অনেকের প্যান নাম্বার থাকে না, সেক্ষেত্রে প্যান নাম্বার না থাকলে আপনাকে দিতে হবে না,
আর যদি আপনি অ্যাপ্লিকেশনস করেন তাহলে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেওয়ার দরকার নেই, প্যান নম্বরটা জেনারেট হয়ে গেলে সেই নম্বরটাই কিন্তু লাগবে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু প্রপার মেনশনস করবেন। নাম্বার 3 হচ্ছে কর্মসংস্থানের ধরন, মানে আপনার পরিবারে যিনি প্রধান হোক বা পরিবারের যারা সদস্য রয়েছে তাদের পেশাটা কি, মানে ওনারা কি করেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে পরিবারের প্রধানের যিনি আছেন তিনি যদি সরকারি চাকরি করেন তাহলে সরকারি ক্ষেত্রে টিক মারতে হবে, যদি বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন সেক্ষেত্রে বেসরকারিতে ক্লিক করতে হবে। বাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী, মানে যেটাকে ব্যাংকের ভাষায় বলে সেলফ এমপ্লয়েড, তো সেলফ এমপ্লয়েড যদি কেউ হন তাহলে 3 নম্বরে টিক মারবেন। পার্ট টাইম যদি কেউ কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন অনেকে আছে, তো তাহলে ওটাতে ক্লিক করবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে যারা হচ্ছে মানে হার্ডওয়ার্কের কাজ করে, যেমন ধরুন কারিগরি শিল্প হতে পারে, কৃষক হতে পারে, ঠিক আছে, যারা কামার হতে পারে, ঠিক আছে, এরকম টাইপের যারা মানে কৃষিকাজ সঙ্গে যুক্ত অসংগঠিত ক্ষেত্রে তাদের কিন্তু দেবেন। আর আপনি যদি পরিযায়ী শ্রমিক হন, বাইরের স্টেটে কাজ করতে যান বা অন্য কোথাও কোনো স্টেটে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পরিযায়ী শ্রমিকের এখানে ক্লিক করবেন। আর যদি আপনি বেকার থাকেন তাহলে বেকারে টিক মারবেন, আর অন্যান্য হলে অন্যান্য। কিন্তু যদি আপনি, কথা হচ্ছে অন্যান্য যদি ক্লিক করেন তাহলে অন্যান্য কি কাজ করেন বা আপনার পরিবারে কিভাবে কি আর্নিং হয়, ইনকাম হয়, সেখানে কিন্তু এখানে মেনশন করতে হবে। তো যদি ইনকাম না হয় সেক্ষেত্রে বেকারটাই বেটার। আর যদি এই ইনফরমেশনস গুলোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেবল সেখানে আপনি টিক মারবেন। ডান দিকে কিন্তু মেনশন বলা রয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি ঘোষণা জমা দিন। যদি আপনি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে সরকারি যে অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু জমা দিতে হবে। বেসরকারি ক্ষেত্রেও কিন্তু সেম জমা দিতে হবে। ঠিক আছে, নাম্বার 1 সদস্য। এবার সদস্যরা কে কি করে সেম ভাবে কিন্তু এখানে টিক মারতে হবে। সদস্যরা যদি বেকার হয় তাহলে বেকারে ক্লিক করবেন, আর সদস্যরা যদি সরকারি চাকরি বা বেসরকারি এই যে রয়েছে পয়েন্টগুলো এগুলোতে হলে এগুলোতে টিক মারবেন খালি। সদস্য 1 2 3 4 করে এরকম রয়েছে, একদম 5 অবধি সদস্য সংখ্যা। এবার যেটা রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে হচ্ছে যে আপনার পরিবারে টোটাল যদি 5 জন হয়, 5 জনের মধ্যে যদি একজন শিক্ষিত হয় তাহলে এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য একজন লিখবেন। আর আপনার পরিবারে 5 জনের মধ্যে 5 জনই শিক্ষিত হলে 5 জন লিখবেন। আপনার পরিবারে যদি 2 জন শিক্ষিত 3 জন অশিক্ষিত তাহলে 3 জনে এই অশিক্ষিতদের প্রাপ্তবয়স্ক লিখবেন। ঠিক আছে? আপনার পরিবারে সবাই শিক্ষিত হলে সবাই প্রাপ্তবয়স্ক সদস্য 5 জন, তাহলে 5 জন বা 10 জন হলে 10 জন। যার পরিবারে যেরকম আছে। ঠিক আছে? পরিবারের প্রধানের মধ্যে পরিবারের প্রধান যিনি আছেন তিনি যদি শিক্ষিত হয়, শিক্ষিততে ক্লিক মারতে হবে। অশিক্ষিত হলে অশিক্ষিততে ক্লিক মারতে হবে। মানে যদি কোনো আপনি পড়াশোনা না করেন একদম মানে ক্লাস 1 অব্দি পড়েন না তাহলে অশিক্ষিত মারবেন। আর যদি আপনি শিক্ষিত মাধ্যমিক পাস করেন বা 8 পাস করেন সেখানে দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে? এবং ডান দিকে যেটা বলা রয়েছে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক শিক্ষিত যেটা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবার শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে গেলে কি, কি ডকুমেন্টস লাগবে? যদি আপনি মাধ্যমিক দেন তাহলে মাধ্যমিক রেজাল্ট, এইচএস দিলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট, যদি গ্র্যাজুয়েশন করেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট, ঠিক আছে? পোস্ট গ্র্যাজুয়েট করলে পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট। আর 8 পাস করলে তো আর সেখানে মার্কশিট পাচ্ছে না, তখন কিন্তু এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা 8 পাস লিখে দেবেন। সদস্যদের মধ্যে যারা অশিক্ষিত, শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেম ভাবে কিন্তু আপনাকে এখানে মেনশনস করতে হবে আর মার্কশিটটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। একদম এটা কিন্তু 5 নম্বর সদস্য পর্যন্ত সেম থাকছে এই বিভাগটা। এবারে যেটা রয়েছে এরপর থেকে কিন্তু যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজি তথ্য। যেমন কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার মেম্বার, কাউন্সিলর, পৌরসভার চেয়ারম্যান কোনো সাংবিধানিক পদে ছিলেন অথবা আছেন, তাদের ইনফরমেশনস। মোস্ট প্রবাবলি কি হয় অনেক ক্ষেত্রেই যিনারা সাংবিধানিক পদে নেই তারা তো শুধু নাতে ক্লিক করলে আর কিচ্ছু করতে হবে না। আর যদি কেউ থাকে আপনার পরিবারের বা আপনার পরিবারের যদি প্রধান যিনি কোনো পদে রয়েছিলেন বা পদে এখনো আছেন, যদি হ্যাঁ থাকে তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর। মেম্বার থাকলে তো অবশ্যই মেম্বারের নম্বর থাকে। যদি আপনি কাউন্সিলর হন বা কোনো পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বার তাদের কিন্তু সদস্য সংখ্যা রয়েছে নম্বরটা, সেই নম্বরটা মেনশন করতে হবে। এবং প্রয়োজনীয় নথি কিন্তু আপনাকে জমা করতে হবে। ঠিক আছে? নাম্বার 6 কি রয়েছে? কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগে কিনা? যদি আপনার পরিবারে কেউ পেনশন পায় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে ক্লিক করতে হবে। আর যদি কোনো পেনশন না পায় কেউ সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন। ঠিক আছে? যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা কিন্তু দিতে হবে। যিনি পেনশন পান, পেনশন যে অ্যাকাউন্ট নম্বরটা যেটা সদস্য নম্বর রয়েছে আইডি, সেই আইডি কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং যদি কেউ পেনশন পায়
তার অবশ্যই কিন্তু পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। পেনশন স্লিপ কোথায় পাবেন? পেনশন পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন, এবং যদি আপনার ডাউনলোড না থাকে তাহলে নিয়ারেস্ট যেখান থেকে পেনশন পান ওনাদের অথরিটির সঙ্গে যোগাযোগ করলে আপনি পেনশন স্লিপ পেয়ে যাবেন। নাম্বার সাথে কি রয়েছে, কোনো সদস্যকে জিএসটির অধীনে নিবন্ধিত আছে কিনা। আপনার ফ্যামিলিতে যদি কেউ ব্যবসা থাকে, যাদের সেলফ এমপ্লয়েড ক্ষেত্রে বা যদি কোনো বড় ব্যবসা থাকে, সেক্ষেত্রে তো জিএসটি নাম্বার থাকে। তো জিএসটি নাম্বার হ্যাঁ থাকলে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, এবং জিএসটি নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে নাম্বারটা রয়েছে। আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করে দেবেন। নাম্বার 8 যেটা রয়েছে, পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। আপনার পরিবারে বছরে কত টাকা আয় হয়, যেটা অ্যাজ পার ইনকাম ট্যাক্স বা অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট অনুসারে, সেটা কিন্তু এখানে অঙ্কে মেনশন করবেন। যদি আপনার পরিবারে বার্ষিক আয় 10,000 টাকা, 12,000 টাকা, মানে মাসে 1,000 টাকা, অনেক ক্ষেত্রে এমনও আছে। ঠিক আছে? মাসে 1,000 টাকা হলে বছরে 12,000 টাকা, তো সেইটাই কিন্তু মেনশন করবেন। আর যদি আপনার পরিবারে বছরে ইনকাম 10 লাখ, 5 লাখ, 20 লাখ, তাহলে যেইটা আছে সেইটা কিন্তু অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে কিন্তু মেনশন করবেন। ভুলভাল তথ্য কিন্তু দিলে রিজেক্ট হওয়ার চান্সেস আছে। ঠিক আছে? কারণ ব্যাংকের ইনফরমেশনস কিন্তু আপনি ভুল দিলেও অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু মুশকিল। পরিবারের প্রধান যদি সিএ তে আবেদন না করেন, সেক্ষেত্রে প্রযোজ্য নয়। একটা ক্লিক করলে গান শেষ। এবং যদি সিএ তে আপনি অ্যাপ্লিকেশনস করেন বা আবেদন করেন, তাহলে এই দ্বিতীয়তে ক্লিক করবেন আবেদন করা হয়েছে। যদি হ্যাঁ হয়, আবেদনের নম্বর মানে অ্যাপ্লিকেশনের নম্বর। অ্যাপ্লিকেশন নম্বর যেটা কোথায় পাবেন? সিএ তে যে আপনি অ্যাপ্লিকেশনস করেছেন, সিএ এর অ্যাপ্লিকেশন আইডিটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? এবারে ৩ নম্বর যেটা রয়েছে, ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর। সিএ যদি আপনি অ্যাপ্লিকেশনস করে দেন, অ্যাপ্লিকেশনস করার পর সরকার যদি আপনার সার্টিফিকেট দিয়ে দেয়, মানে সিএ আপনি অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে সার্টিফিকেটের নম্বরটা এখানে কিন্তু মেনশন করতে হবে। এবং যাদের সিএ তে অ্যাপ্লিকেশন নেই, তাহলে তো শুধু প্রয়োজন হয় ক্লিক করলে একদম কমপ্লিট। ঠিক আছে? এরকম করে কিন্তু পরিবারের প্রধান যদি সিএ তে অ্যাপ্লিকেশনস করা থাকে, তাহলে এই ডিটেইলস, এবং সদস্যদেরও সেম জিনিসটা। সদস্য ১, ২, ৩, ৪, ৫ অব্দি কিন্তু একদম সেম জিনিসটা রয়েছে। নাম্বার 2 যেটা রয়েছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যেটা কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এবং শিল্পী ক্রেডিট কার্ড, যারা আর্টিস্টিয়ান, যে মানে আর্টিস্ট যারা রয়েছেন তাদের যে ক্রেডিট কার্ড, এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যারা মাছ করেন মানে মাছ ধরেন বা মানে মৎস্য পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্রেডিট কার্ড, এবং শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে ইত্যাদি, সেইগুলোর ডিটেলস এখানে বিবরণ দিতে হবে। এবার যদি এগুলো না থাকে তাহলে কিছু করার দরকার নেই। আর যদি থাকে তাহলে কিন্তু পরিবারের প্রধানের যদি থাকে কোনো এই কেসিসি, আর্টিস্টিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তাহলে এইখানে দেবেন, নম্বরটা দেবেন। আইডি সংখ্যাটা উল্লেখ করবেন, যেটা আইডি নম্বর রয়েছে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে আপনার ক্রেডিট কার্ডটা বা যে কার্ডটা রয়েছে, সেই তারিখটা কিন্তু অবশ্যই কার্ডে মেনশন থাকবে। ফর এক্সাম্পল ধরুন এখানে কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনি নেন, তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের নম্বর দিতে হবে, আইডি সংখ্যা, এবং কোন ডেটে কিষাণ ক্রেডিট কার্ডটা ব্যাংক আপনাকে ইস্যু করেছে সেটার ডেটটা বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে কিছু করতে হবে না। এইভাবে কিন্তু সদস্য ১, ২, ৩, ৪, ৫ করে রয়েছে। নাম্বার ৩, যদি এসআইআর ২০২৬ এ নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এবার কথা হচ্ছে, এসআইআর নিয়ে তো হুলস্থুলুস, এসআইআর নিয়ে সবাই কম বেশি জানেন। যাদের এসআইআর ২০২৬ এ নাম নেই, তাদের কিন্তু ডিটেলস এবারে ভরতে হবে। যাদের এসআইআর এর নাম রয়েছে, অলরেডি ভোট দিয়েছেন, কোনো সমস্যা নেই, এসআইআর এ আপনার কিছু প্রবলেম হয়নি, তাহলে আপনাদের তো কিছুই করতে হবে না। ঠিক আছে? পরিবারের প্রধান, যদি আপনার পরিবারের প্রধান এসআইআর এ নাম বাদ পড়ে থাকে, যেটা ট্রাইব্যুনাল বিচারাধীন রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয়, মামলার বিবরণ কিন্তু দিতে হবে। ঠিক আছে? আর যদি যারা এসআইআর এ অ্যাপ্লিকেবল নয়, এসআইআর এর নাম বাদ পড়েনি, তাদের তো প্রযোজ্য নয়, ক্লিক করলে একদম সিম্পল, গান শেষ। ক্লিয়ার? তো এবার হচ্ছে গিয়ে যেটা জানবো, সেম ভাবে সদস্য 1, 2, 3, 4, 5 করে রয়েছে। নেক্সট রয়েছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। আপনার কি কি ইনফরমেশন দিতে হবে সেটা ডিটেলস বলছি। নাম্বার 1 রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে যিনারা সন্তান রয়েছেন, তো সেই সন্তানদের বিবরণ দিতে হবে, যারা হচ্ছে স্কুলে পড়াশোনা করছে। তো আপনার সদস্য সংখ্যা যদি ২ জন হয় তাহলে ২ জন লিখবেন, যা সদস্য নম্বর বলেছে। আপনার পরিবারে যদি ৩ জন বাচ্চা পড়ে ৩ জন লিখবেন, ১ জন পড়লে ১ জন। আর যদি পরিবারের সদস্য সংখ্যা শিশু নয়, তাহলে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে? এবারে শিশু যদি থাকে তাহলে শিশুর নাম দিতে হবে, শিশু কোন শ্রেণীতে পড়ে, ১ম থেকে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক অবধি, এবং ১৮ বছর হয়ে গেলে তো উনি ম্যাচিউরড হয়ে যাবে, তখন আর শিশু থাকবে না। এবং কোন বিদ্যালয়ে পড়ে বা কোন স্কুলে পড়ে সেই বিদ্যালয়ের নাম,
বিদ্যালয়ের ধরন, মানে কোন টাইপের স্কুলে আপনার সন্তান পড়াশোনা করে। যদি সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার স্পন্সরড যে সমস্ত স্কুলগুলো, মানে গভর্নমেন্ট স্পন্সরড স্কুলগুলো, সেগুলোতে হলে তাহলে প্রথমে ক্লিক করতে হবে। আর যদি বেসরকারি প্রাইভেট স্কুলে পড়েন তাহলে বেসরকারি বিদ্যালয়, যদি মাদ্রাসাতে হয় তাহলে স্বীকৃত যে মাদ্রাসাগুলো রয়েছে গভর্নমেন্ট স্বীকৃত মাদ্রাসা, সেখানে ক্লিক করবেন। যদি অন্যান্য মাদ্রাসা হয় সেক্ষেত্রে অন্যান্য মাদ্রাসা, আর যদি অন্যান্য বাকি আদার্স কিছু থাকে তাহলে সেটা। এবং ডান দিকে দেখুন একটা বলা রয়েছে, যদি আপনার অন্যান্য হয় তাহলে অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করবেন। যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং বা ডিস্টেন্স এডুকেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু মেনশন করতে পারেন। অনেকেই ডিস্টেন্সে উচ্চ মাধ্যমিক করে, সেখানে কিন্তু অন্যান্য ক্লিক করে আপনি কোন ডিস্টেন্স স্কুলে বা ইউনিভার্সিটি যে অ্যাফিলিয়েট রয়েছে সেটার এগেনস্টে আপনাকে তথ্য দিতে হবে। এবং সদস্য সংখ্যা এটা 1 রয়েছে শিশুর, যদি আপনার 2 জন শিশু স্কুলে পড়ে এবং কোন স্কুলে পড়ে সেটা এখানে মেনশন করবে। নেক্সট এটা রয়েছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে আপনার শিশুর ভ্যাকসিন হয়েছে কিনা। টিকাকরণ মানে হচ্ছে অনেক কিছু হয়, হেপাটাইটিস বি হয়, পোলিও টিকা হয়, ঠিক আছে, কোভিড ভ্যাকসিন হয়, অনেক কিছু টিকার কথা এখানে দেওয়া থাকে। যদি হ্যাঁ হয়, ডান দিকে মেনশন করা আছে ইনফরমেশন বা যেটা নির্দেশনাতে, তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি কোভিড থাকে কোভিডের আইডি, অবশ্যই কোভিড সার্টিফিকেট, ভ্যাকসিনেশন সার্টিফিকেট আছে। যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ এবং টিকা না নেওয়ার কারণ। যদি আপনার টিকা নেওয়া থাকে বাচ্চার, তাহলে কোন ডেটে টিকাটা নিয়েছে, ভ্যাকসিনটা নিয়েছে সেটার ডেট বসাতে হবে। আর যদি টিকা না নেয় তাহলে টিকা কেন নেয়নি তার কারণটা কিন্তু উল্লেখ করতে হবে। অনেক ক্ষেত্রে টিকা না নেওয়ার অনেক কিছু কারণ থাকে, আপনার যেটা কারণ রয়েছে সেটা আপনি উল্লেখ করবেন। নেক্সট হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা মানে আপনার পরিবারের কোনো সদস্য যদি গভর্নমেন্ট স্কিমের কোনো কিছু বেনিফিটস পায়, সুবিধা পায়, সেটার ইনফরমেশন দিতে হবে। নাম্বার 1 কি রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি আপনি পান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন পরিবারের প্রধান হিসাবে, যদি না পান তাহলে নাতে ক্লিক করবেন। ডান দিকে যেটা তথ্য নির্দেশনায় বলা রয়েছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এবারে আপনার পরিবারের প্রধান ধরুন 60 বছরের উপর এবং বার্ধক্য ভাতা পাচ্ছে সিনিয়র সিটিজেন হিসেবে, তখন কিন্তু এই প্রকল্পের নাম দিতে হবে এবং এই প্রকল্পটি আপনি যে পাচ্ছেন তার এগেনস্টে তথ্য দিতে হবে। এখানে যেটা রয়েছে যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান কিনা, মানে এই পেজটাতে যেটা রয়েছে। আপনি যে প্রকল্পে বর্তমানে আছেন সেই প্রকল্প থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। ক্লিয়ার একদম। আর প্রকল্পে যেটা নাম রয়েছে, আপনি কোন কোন প্রকল্পের মধ্যে আছেন সেই প্রকল্পগুলোর নাম এখানে উল্লেখ করতে হবে। 1, 2, 3, 4, 5 করে কিন্তু প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল ধরুন এখানে বার্ধক্য ভাতায় আছেন বা অন্য কোনো পিডব্লিউডির বা ক্ষেত্রে হোক, অথবা এসটি মানে যারা জনজাতি আছেন তাদের ক্ষেত্রে হোক, কোনো সরকারি স্কিমের আওতায় যদি আপনি ডিবিটির মাধ্যমে টাকা পান, ঠিক আছে, সেইগুলো কিন্তু এখানে প্রকল্পের নাম মেনশন করতে হবে এবং প্রত্যাহার করতে চান কিনা সেগুলোতে টিক মারতে হবে। এবারে আপনার পরিবারের প্রধান হয়ে গেল। পরিবারের প্রধানের পর এবারে সদস্যদের যদি কোনো প্রকল্পের আওতায় থাকে সেখানে হ্যাঁতে ক্লিক করবেন। নর্মালি এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা অনেক ক্ষেত্রেই সবাই তো আর সরকারি প্রকল্প পায় না, তো যারা পায় না তারা শুধু নাতে ক্লিক করে একদম চলে যাবেন নেক্সট পাজে। ঠিক আছে, তো এইবারে সদস্য সংখ্যা 1 থেকে শুরু করে 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, তারপরে আছে 5 হয়ে গেল, মানে এই পোর্শনটা কমপ্লিট। ঠিক আছে, এবার 2 নম্বর হলে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি আপনার প্রকল্প কোনো কিছু থেকে যদি বাদ দেয় তাহলে আপনার কারণ দিতে হবে। কথা হচ্ছে যে আপনি ধরুন বার্ধক্য ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে হঠাৎ করে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেল। এবারে বন্ধ হওয়ার তো অনেক কিছু কারণ থাকে। সেটা রাজনৈতিক কারণ হোক, সামাজিক কারণ হোক, হোয়াটএভার এনি কারণ হোক, বা কেউ যদি মৃত হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য কারণ কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? এবারে নেক্সট যেটা পার্ট রয়েছে ঘোষণা ও সম্মতি। মানে যেটা সোজা বাংলা কথায় যেটাকে বলা হয় যে আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মে যা যা ইনফরমেশন বা তথ্যগুলো দিয়েছেন সেটা আপনি ঠিক দিয়েছেন। ডিক্লারেশন যেটা বলা হয়, সেলফ ডিক্লারেশন। এটা এখানে বলা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। একদম ক্লিয়ার কাট এখানে কিন্তু বলা রয়েছে।
দ্যাট মিন সরকার যে আপনার এই ফর্মটা নিচ্ছে না, এই ফর্মে যদি আপনি কোনো কিছু ভুলভাল ইনফরমেশন তথ্য দেন, সেটা জায়গা জমির ক্ষেত্রে হোক বা আপনার অ্যাসেটের ক্ষেত্রে হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে হোক, যে ৫-৬টা ইনফরমেশন মেজর রয়েছে, সেগুলোতে ভুলভাল দিলে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যেতে পারে। আপনার এই প্রপার সেলফ ডিক্লারেশন বা ঘোষণা এবং সম্মতি হয়ে থাকে, সম্মত থাকেন আপনি, এগ্রি থাকেন, তাহলে সম্মততে টিক মারবেন। ক্লিয়ার? এবারে নিচে ডিসক্লেমার দেওয়া রয়েছে দ্রষ্টব্য। পরিবার বলতে কাকে বোঝাবে? যেটা আমরা নরমালি সবাই মানে ছোটবেলায় স্কুলে পড়েছি যে পরিবার বলতে ওই সমস্ত গোষ্ঠীকে বোঝায় বা একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একই সঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এক্ষেত্রে আপনার পরিবারে যদি ১০ জন থাকে, তো আপনার ১০ জনের হয়তো ৫ জন ৫ জন করে ডিভাইড থাকেন, ৫ জন ৫ জন করে আলাদা দুটো জায়গায় রান্নাবান্না হয়, তাহলে কিন্তু দুটো পরিবার ওটা একটা না। এরকম করে কিন্তু সরকার প্রপার মেনশনস করে দিয়েছে। এবং ১০ জন যদি একটা জায়গায় থাকেন, একই জায়গা থেকে রান্নাবান্না হয়, ১০ জন মিলেমিশে খান, তাহলে একটাই পরিবার। আর ১০ জন যদি ৩ টে পরিবারে ডিভাইড হয়ে যান, হ্যাঁ? কোথায় ৪ জন, কোথায় ৩ জন ৩ জন করে থাকে, তাহলে ৩ টে পরিবার হবে। কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা আপনি মেনশনস করে দেবেন। এবং নিচে এখানে যে স্বাক্ষর রয়েছে, আপনার অবশ্যই কিন্তু সই করবেন। শেষ হয়ে গেল এন্ড অফ ফর্ম। এই অবধি আপনার ভরার পালা। এইবারে নিচে যেটা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন, এটা কিন্তু সরকারের যারা প্রতিনিধি রয়েছেন তারা ফিল আপ করবে। আপনাকে এই এন্ড অফ দ্য ফর্মের নিচে হাত দেওয়ার কোনো দরকার নেই। অনেকে ভুলভাল করে ফেলেন, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আবার এই এত ১৩ পাতার ফর্ম নতুন করে আবার ফিল আপ করতে হবে, মানে ডবল খাটনি। ঠিক আছে, এই কাজটা আমরা করতে যাবেন না। একদম নিচে যেটা রয়েছে, অতএব আমি আবেদনপত্রটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি, এটা গভর্নমেন্ট অফিসিয়ালেরই কাজ। মানে এই শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য থেকে এখান থেকে শুরু করে একদম নিচে অবধি আপনাকে হাত দিতে হবে না। এটা সরকারের যারা প্রতিনিধি, যেখানে আপনি জমা দেবেন, ওনাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন এটা। আশা করি বোঝাতে পারলাম। যদি ইন কেস এনি ডাউট থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।